শুভ বড়দিন। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। আজকে বেশ কিছু সুখবর, বিশেষ করে টাকা পয়সা প্রাপ্তির খবরগুলো দিয়ে আজকে আমরা আলোচনায় ফিরব। যে বিষয়গুলো আমরা হয়তো অনেকেই জানি না, আমরা কিছু কিছু জানি, কিন্তু সেগুলোই আবার বারবারই আমরা জানিয়ে দিতে চাই যাতে এই অর্থকড়ি থেকে আমরা বঞ্চিত না হই। প্রথমেই আমরা আলোচনা করব জন প্রতি $1400 স্টিমুলাস চেক কবেকার, কারা পাবো, কিভাবে পাবো, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। এরপরে $500 এবং $300 ইনফ্লেশন রিফান্ড, এটাও তাই, কবে পাবো, কিভাবে পাবো, এবং $12,930 ট্যাক্স ক্রেডিট, এইটা আমরা কারা পাবো, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তার বাইরেও সুপ্রিয় দর্শক, আমরা কথা বলবো, যদি হাতে সময় থাকে, হোম কেয়ারের যে ব্যাপক পরিবর্তন আসছে এবং তাতে করে আমরা কারা ক্ষতিগ্রস্ত হব, আসলে কি ক্ষতিগ্রস্ত হব, কতটা ক্ষতিগ্রস্ত হব, সেই বিষয়গুলো, ক্ষতিগ্রস্ত অবশ্যই আমরা অনেকেই হব, সেই বিষয়গুলো আমরা তুলে ধরতে চাই। এবং এর ফলে শুধু যে আর্থিক দিক থেকে ট্যাক্সের ক্ষেত্রেও আমাদের যথেষ্ট ক্ষতি হতে পারে, সেই বিষয়গুলো আমরা কথা বলবো। তারপরেও যদি হাতে আমাদের সময় থাকে, তাহলে আমরা সিনেটে যে সোশ্যাল সিকিউরিটি ফেয়ারনেস অ্যাক্ট যেটা পাস হয়েছে, তাতে কাদের লাভ হবে, ক্ষতি হবে, সেই লাভ ক্ষতির খতিয়ান বা হিসাবটা আমরা করব। অবসরকালীন সুবিধার ক্ষেত্রে আরও কি আমরা সুবিধা পেতে পারি বা কি সুবিধা থেকে বঞ্চিত হতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ট্যাক্স বা আর্থিক বিষয়ে নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন, আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব জাকির চৌধুরী সিপিএ, ফাউন্ডার অ্যান্ড সিইও জাকির সিপিএ PLLC, এবং সিনিয়র ফান্ড কন্ট্রোলার অ্যাট MUFG ব্যাংক। জনাব জাকির চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই আপনাকে। জনাব জাকির চৌধুরী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আজকে ছুটির দিন, বড়দিন, সেই ছুটি উপেক্ষা করে, এবং একই সাথে কর্মব্যস্ততাও আছে আপনার। আবার আমাদের নিউ ইয়র্কে প্রচণ্ড শীত, আজকে এই এখন বোধহয় মাইনাসের ঘরে আছি আমরা, সেই শীত উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং কী নিয়ে আলোচনা করব সে বিষয়টাও আপনি ইতিমধ্যে জেনেছেন। তবে আপনার সাথে আজকে এই নির্ধারিত আলোচনা শুরু করার আগে আমরা একটু বড়দিন নিয়ে সামান্য একটু কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, আজকের টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানের নির্ধারিত আলোচনার আগে আপনাদের সবাইকে বড়দিন বা ক্রিসমাসের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 25শে ডিসেম্বর ক্রিসমাস, যা বড়দিন হিসেবে পরিচিত। আজ যীশু খ্রিস্টের জন্মদিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনটি সারা বিশ্ব জুড়ে আনন্দ, ভালোবাসা এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উদযাপন করা হয়। সুপ্রিয় দর্শক, প্রকৃতিগতভাবে এটি একটি খ্রিস্টীয় ধর্ম অনুষ্ঠান হলেও একাধিক অখ্রিস্টান সম্প্রদায়ও মহাসমারোহে বড়দিনের এই উৎসব পালন করে। এমনকি কোনো ক্ষেত্রে উৎসবের আয়োজনে প্রাক খ্রিস্টীয় ও ধর্মনিরপেক্ষ বিষয় ভাবনার সমাবেশও দেখা যায়। প্রেম ও ক্ষমার বার্তা, ঐক্য ও সম্প্রীতি, পরোপকার ও সহায়তা, উপহার প্রদান, গান ও ক্যারল, বড়দিনের কার্ড বিনিময়, গির্জায় ধর্মোপাসনা, ভোজ বা খাওয়া দাওয়া, ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, যিশুর জন্ম দৃশ্য এবং হলি সম্বলিত এক বিশেষ ধরনের আলোকসজ্জা তথা সাজসজ্জা প্রদর্শনী, এই আধুনিক কালেও বড়দিনের উৎসব উদযাপনের একটি অঙ্গ। আবার উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড সহ কোনো দেশে ফাদার ক্রিসমাস কর্তৃক ছোটদের জন্য বড়দিনের উপহার প্রদানের উপকথাটিও বেশ জনপ্রিয়।
আর এই উপহার প্রদানের রীতিটি সহ বড়দিনের উৎসবের নানা রকম অনুষঙ্গ খ্রিস্টান অখ্রিস্টানদের অর্থনীতিতে বিশেষ অবদান রাখে। এই উৎসব উপলক্ষে ব্যবসা বাণিজ্য কেনাবেচার ক্ষেত্রে একটি বিশেষ মরশুম হিসেবে বিবেচিত হয়। বিগত কয়েক শতাব্দীতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বড়দিনের অর্থনৈতিক প্রভাবটি ধীরে ধীরে প্রসারিত হতে দেখা যাচ্ছে। আমেরিকার মতো বাংলাদেশেও আজকের এই বড়দিন একটি রাষ্ট্রীয় বা সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। তবে চীন, জাপান, সৌদি আরব, আলজেরিয়া, থাইল্যান্ড, নেপাল, ইরান, তুরস্ক ও উত্তর কোরিয়ার মতো কয়েকটি দেশে বড়দিনে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয় না, তবে তারাও বড়দিন কিন্তু পালন করে থাকে। সুপ্রিয় দর্শক, তবে মজার ব্যাপার হলো পৃথিবীর অধিকাংশ দেশে প্রতি বছর বড়দিন 25শে ডিসেম্বর পালিত হলেও রাশিয়া, জর্জিয়া, মিশর, আর্মেনিয়া, ইউক্রেন ও সার্বিয়ার মতো কয়েকটি ইস্টার্ন ন্যাশনাল চার্চ 25শে ডিসেম্বরের পরিবর্তে তারা 7ই জানুয়ারিতে বড়দিন পালন করে থাকে। কারণ হিসেবে দেখা যায় এইসব দেশের চার্চগুলো জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে থাকে, আর জুলিয়ান ক্যালেন্ডারের 25শে ডিসেম্বর প্রামাণ্য জর্জিয়ান ক্যালেন্ডারের 7ই জানুয়ারির তারিখে পড়ে। তবে সারা বিশ্বে সাংস্কৃতিক ও জাতীয় ঐতিহ্যগত পার্থক্যের পরিপ্রেক্ষিতে বড়দিনের উৎসব উদযাপনের রূপটি ভিন্ন হলেও জাপান ও কোরিয়ার মতো দেশে খ্রিস্টানদের সংখ্যা আনুপাতিক হারে কম থাকলেও সেসব দেশেও কিন্তু বড়দিন একটি জনপ্রিয় উৎসব। এসব দেশেও উপহার প্রদান, সাজসজ্জা, বড়দিনের বৃক্ষের মতো বড়দিনের ধর্মনিরপেক্ষ দিকগুলো গৃহীত হয়েছে। এক কথায় ক্রিসমাসের ইতিহাস সময়ের সাথে বিভিন্ন সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যের সমন্বয়ে একটি বৈশ্বিক উৎসবে পরিণত হয়েছে। তাই সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা ও ভালোবাসা। যারা জাকির চৌধুরী, আমরা বড়দিন সম্পর্কে সামান্য কিছু কথা বললাম। আসলে এটি তো অনেক বিরাট ক্যানভাস, অনেক বড়, এবং আমাদের যীশু খ্রিস্ট, যেটা আমাদের যারা আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, তাদের যে আমাদের যে নবী আছেন ঈসা আলাইহিসসালাম, সুতরাং এই বিষয়টি অনেক বড় আকারে অনেক বেশি আলোচনা করা যায়, তবে সেটা আমরা করতে চাই না। আমরা একটু আমাদের মূল আলোচনায় ফিরতে চাই, কারণ এই বিষয়টিও আমাদের কমিউনিটির মানুষদেরকেও জানাতে হবে যে তারা কি কি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন, সেই বিষয়গুলো আমরা জানাতে চাই। এতেই প্রথমেই রয়ে গেছে যেটা $2.4 মিলিয়ন একটি বিশাল স্টিমুলাস চেক, যেটা জনপ্রতি $1400 পাওয়ার কথা। এবং এই বিষয় সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইব। প্রথমে যে প্রশ্নগুলো আমি করতে চাইব সেটা হচ্ছে, কারা এই চেক পাবেন? ট্যাক্স ফাইল করার সময় যারা রিকভারি রিবেট ক্রেডিট দাবি করেননি তারাও এটা পাবেন কি না? এই চেক পাওয়ার ক্ষেত্রে আমাদের কি কি করণীয় আছে বা কি করতে হবে, নাকি সরাসরি আইআরএস ব্যাংক হিসাবে আমাদের পাঠিয়ে দেবে, নাকি ডাকযোগে পাঠিয়ে দেবে, এবং কোন কর বছরের জন্য এই স্টিমুলাস চেক আমরা পেতে পারি? এরকম আরও অনেক প্রশ্ন আপনার কাছে আরও আসবে, সেগুলো আমরা আপনার আলোচনার মধ্যে দিয়ে করব। প্রথমেই আমরা জানতে চাইব আপনার কাছে যে কারা এই চেক আমরা পেতে পারি। জি, ধন্যবাদ রানা ভাই আপনাকে, এবং ধন্যবাদ সকল TVN24 দর্শকদেরকে এই মুহূর্তে যারা দেখতেছেন, রাইট? সো এই $2.4 বিলিয়ন স্টিমুলাস চেক, এটা রিসেন্টলি আইআরএস তাদের ওয়েবসাইটে এটা শেয়ার করছে, এবং এই শেয়ারটা নিউজ আকারে আসছে যে মানে কীভাবে আসছে এটা। যেমন আপনার যারা এই স্টিমুলাস চেকটা আগে ক্লেম করেন নাই, তাদের এই ফান্ডটা কিন্তু আপনার আইআরএসের ফান্ডে এখনও জমা রয়ে গেছে। মিনিং হলো আইআরএস এই অ্যামাউন্টটা এখনও ডিসবার্স করে নাই যাদের পাওয়ার কথা ছিল। এখন আমাদের যে আমরা যেমন প্রায় যে কলটা আমাদের সিপি অফিসে পাচ্ছি, যেমন সবাই চিন্তা ভাবনা করতেছেন যে এইটা কি নতুন কোনো স্টিমুলাস চেক কিনা, বা এরা খারাপ হবে, বাট কীভাবে পেতে পারেন, বা এনি ডেডলাইন আছে কিনা, রাইট? এরই সাথে সাথে আপনার আরও 2-3টা কোয়েশ্চেন আছে, আমি সবগুলো ক্লিয়ার করবো একসাথে, রাইট? সো প্রথমে আমি বলে রাখি, দর্শক যারা আছেন, এটা কিন্তু নতুন কোনো স্টিমুলাস চেক না। সো এটা কিন্তু নাম্বার 4 মানে স্টিমুলাস চেক না, এটা হলো নাম্বার 3 স্টিমুলাস চেক। এখন ওনাকে বলতে পারেন যে কেন আমরা এখন এটা নিয়ে কথা বলতেছি, রাইট? আমরা যদি জানেন যে দেখবেন যে আপনার প্যান্ডামিকের সময় 1, 2 এবং 3, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, 3টা স্টিমুলাস চেক কিন্তু 600 পরে 800 দিয়েছিল, রাইট? এক্স্যাক্টলি। তারপরে হলো কি আপনার $1400 চেক ছিল। এখন 1 আর 2 স্টিমুলাস চেক ছিল 2020 সালের ট্যাক্স রিটার্নের সাথে, আর 3 নম্বর যে স্টিমুলাস চেক সেটা হলো কি আপনার 2021 সালের ট্যাক্স রিটার্নের সাথে, রাইট?
এখন 2021 সালের ট্যাক্স রিটার্ন যদি কেউ ট্যাক্স ফাইল না করে থাকে তাহলে তো উনি স্টিমুলাস চেক পায় নাই, অথবা আপনি উনি ক্লেম করে নাই, অথবা যারা ট্যাক্স রিটার্ন করছে ভুলবশত হয়তোবা তারা স্টিমুলাস চেক অটোমেটিকলি পায় নাই এবং তারা রিকভারি রিবেট ক্রেডিট যে একটা ক্রেডিট আছে ওটাও অ্যাপ্লাই করে নাই, রাইট? সো তার দাবি করে নাই। সো দাবি না করার কারণে তারা কিন্তু এটা পায় নাই। সো তাদের সোশ্যাল সিকিউরিটি যখন আইআরএস চেক করতেছে বলতেছে যে এই সোশ্যাল সিকিউরিটির এগেনস্টে এই যে $1,400 পাওয়ার কথা ছিল, ইদার ওই পার্সন ট্যাক্স রিটার্ন করে নাই ওর ইদার এই পার্সন ট্যাক্স রিটার্ন করছে বাট ওই ক্রেডিটটা অ্যাপ্লাই করে নাই। এর কারণে তারা দেখতেছে লাইক আপনি $2.4 বিলিয়ন এটা আনক্লেমড কেউ নেয় না। পরিমাণ মানুষ তাইলে এরকম দাবি করেনি? It's like about like a মিলিয়নের উপরে, মিলিয়ন about লক্ষের উপরে মানুষ, exactly, অনেক বড় সংখ্যা। Correct, exactly. এখন IRS লাইক আপনার ইউজুয়ালি যারা এটা করে নাই তাদেরকে বলা হতো যে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন করেন, বাট তারা থিঙ্ক করতেছে মেবি এটা খুব হার্ড হয়ে যাবে কিছু কিছু পার্সনের জন্য, রাইট? সো তাদের পক্ষ থেকে ভলেন্টারিলি বলতেছে যে যারা উপযুক্ত, যারা রিকোয়ারমেন্ট মেট করে থাকেন, যারা ট্যাক্স রিটার্ন 2021 সালের করছেন, কোনো একটা কারণে ভুলবশত ওই ক্রেডিটটা অ্যাপ্লাই করেন নাই অথবা এই স্টিমুলাস চেক 3 নম্বর পান নাই, তাদের জন্য গুড নিউজ, তারা কোনো কিছু করা লাগবে না। আইআরএস ভলেন্টারিলি ভাবে ইচ্ছা করে তারা কিন্তু তাদের ওই ব্যাংক অ্যাকাউন্টে এই $1,400 অটোমেটিকলি ডিপোজিট করে দিবে। এখন অনেকে কোয়েশ্চন করতে পারে ওই সময়ের পরে আমার ওই ব্যাংক অ্যাকাউন্টটা যদি ক্লোজ হয়ে গেছে অথবা আমি এইটা বন্ধ করে আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছি, তখন কি আসলে করা, রাইট? এক্ষেত্রে আইআরএস বলতেছে যে তারা প্রথমেই ব্যাংকে ডিপোজিট করার জন্য ট্রাই করবে। ব্যাংক যদি এটা অ্যাকসেপ্ট না করে, মিনিং হলো কোনো ব্যাংক অ্যাকাউন্ট যদি ফেরত যদি চলে যায়, তাহলে নেক্সট অ্যাটেম্প ওরা আপনাকে মেইল করবে আপনার এই চেকটা। এখন কোয়েশ্চন হতে পারে কবে করবে এবং কবের ভেতরে এটা পেতে পারে, রাইট? সো তারা ডিসেম্বরের এন্ড থেকে এখন কিন্তু দেয়া শুরু করে দিছে এবং তারা বলতেছে, আইআরএস বলতেছে যেমন নেক্সট ইয়ারের জানুয়ারির 2025 সালের ভিতরে অলমোস্ট যারা যারা পাওয়ার কথা তারা কিন্তু সবাই পেয়ে যাবেন। আরেকটা কোয়েশন হলো, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যারা ট্যাক্স রিটার্ন করছেন এই স্টিমুলাস চেক পান নাই অথবা ক্রেডিটটা মিস করছেন, রাইট? তারা কিন্তু অটোমেটিকলি এটা পেয়ে যাবে। কিন্তু যারা ফাইল করেনি, এক্স্যাক্টলি, এখন ফাইল করে নাই কিসের জন্য হতে পারে, রাইট? মেবি মেডিকেলি ইনকম্পিটেন্ট, মানে মেডিকেলি স্টেবল না, অথবা ইনকামটা এনাফ ছিল না যে ইনকামের কারণে ওনার ট্যাক্স রিটার্ন মাস্ট করতে হতে পারে, রাইট? ইদার কুড বি এনিথিং, রাইট? অথবা আমরা আমাদের রাস্তাতে যখন বাইরে তখন থেকে আমরা হোমলেস, রাইট? লাইক পিপল দে আর অলসো এলিজিবল, তারাও কিন্তু এলিজিবল, বাট তারা কিন্তু জানে না এগুলো, রাইট? হচ্ছে তারা ট্যাক্স রিটার্ন নাও করতে পারে এটার কারণে। যদি তারা ট্যাক্স রিটার্ন না করে থাকে তাদের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট, তাদের জন্য একটা ডেডলাইন। এই ডেডলাইনটা হলো সেই সুযোগও দিচ্ছে, এক্স্যাক্টলি, রাইট? ওই সুযোগটা দিচ্ছে। এই ডেডলাইনটা তাদের জন্য হবে এপ্রিল 15, 2020, মানে এই বছরের যে ট্যাক্স যেটা শুরু হবে সেটা শেষ তারিখ পর্যন্ত। অর্থাৎ এই বছরে যখন আমি ট্যাক্স রিটার্ন দাখিল করব তখন আমি এটা দাবি করতে পারি, সেক্ষেত্রে পেয়ে যেতে পারি। তখন আপনি ওই যে 2021 সালে ট্যাক্স রিটার্ন করতে হবে বা সাবমিট করতে হবে, ওই সময় সাবমিট করার সময় যে রিকভারি রিবেট ক্রেডিট ওটা আপনি অ্যাপ্লাই করবেন, আর ওটা অ্যাপ্লাই করলে ওই $1,400 রিকভারি রিবেট ক্রেডিট হিসাবে আপনার ট্যাক্স রিটার্নে এজ এ রিফান্ড হিসাবে চলে আসবে। কিন্তু বাট ডেডলাইন মেক শিওর করতে হবে আপনারা এপ্রিল 15, 2025। এখন দর্শক অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ওয়েল এইভাবে তো 2020 সালেরও তো হয়তো, আমি সেই প্রশ্নটাই আপনাকে করতে চাচ্ছিলাম যে এটা তো আপনি 2021 সালের কথা বলতেছেন, 2020 তো অনেক এরকম সেম কেস আছে, সেম সিনারিও হতে পারে 2020 সালে। মানে নো, কেন পাবে না আমি আপনাকে বলি, একটা বলার আগে বলি, একটা আইআরএস এর রুল বলে, রাইট? সো আইআরএস বলে যে কোনো একটা কারণে যদি আপনি রিফান্ড ক্লেম করতে চান তাদের কাছ থেকে অথবা রিফান্ড নিতে চান তাদের কাছ থেকে, সেই ক্ষেত্রে 3 বছরের একটা রুল আছে যে আপনি সময় নির্ধারণ করা আছে, রাইট? যেমন মনে করেন আপনি অরিজিনালি ট্যাক্স রিটার্ন করলে যে ডেডলাইন হয়তো ওইটা থেকে 3 বছরের ভিতরে আপনি ট্যাক্স রিটার্ন করতে হবে সো দ্যাট ইউ উইল গেট এ রিফান্ড। সো ফর অ্যান এক্সাম্পল, আমরা যদি 2021 সালের ট্যাক্স রিটার্ন দেখি, আপনার ডেডলাইন কবে ছিল? এপ্রিল 15,
2022 রাইট সো 2022 থেকে যদি আমরা 3 যদি অ্যাড করি তাহলে কি হচ্ছে এপ্রিল 15 2025 রাইট দ্যাট মিনস আইআরএস এর রুলের ভিতরে আপনি আছেন আর আপনি যদি অ্যাপ্লাই করেন 2020 সালেরটা আপনার 2024 সালে কিন্তু এক্সপায়ার হয়ে গেছে রাইট এক্স্যাক্টলি সো 2024 সালে এক্সপায়ার হয়ে গেছে এর কারণে ফার্স্ট স্টিমুলাস চেক সেকেন্ড স্টিমুলাস যদিও কেউ না পেয়ে থাকে এখন আর কেউ করতে পারবেন না বিকজ ওটা এক্সপায়ার হয়ে গেছে এর জন্য আইআরএস বলতেছে যে ওয়েল সেকেন্ড স্টিমুলাস চেক এখনো টাইম আছে আমেরিকান যারা এটা ক্লেম করে নাই তারা 2021 সালে ট্যাক্স রিটার্ন করে থাকলে অটোমেটিকলি পাবে আর যদি 21 সালে ট্যাক্স রিটার্ন না করে থাকে তারা রিমাইন্ড করতেছে এপ্রিল 15 এর আগে আপনি এপ্রিল 15 2025 এর আগে আপনি ট্যাক্স রিটার্ন করবেন এবং এই রিকভারি রিবেটটা ক্লেম করবেন সো দ্যাট ইউ উইল গেট দ্যাট অ্যামাউন্ট তো তার মানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই $1,400 যে স্টিমুলাস চেক যেটা পড়ে আছে যে 10 লক্ষ মানে 1 মিলিয়ন মানুষ যারা এখন যে কোনো কারণে হয় তারা ক্রেডিট দাবি করেনি অথবা ট্যাক্স ফাইল করেনি বা যে কোনো কারণেই না পেয়ে থাকে তাদের জন্য এটাই হলো শেষ সুযোগ অর্থাৎ এই 15 এপ্রিল পর্যন্ত শেষ সুযোগ 16 এপ্রিল থেকে এটা আবার তামাদি হয়ে যাবে এটাই হলো শেষ সুযোগ আরেকটা হলো যেমন আপনার মানে ভ্রান্ত ধারণা আমি ক্লিয়ার করতে চাই এটা কিন্তু নতুন কোনো মানি না আপনি যদি 2021 সালে একবার পেয়ে যান তাহলে কিন্তু আপনি আর পাবেন না এটা অনলি তারাই পাবে যে 2021 সালে ট্যাক্স রিটার্নে যারা এদার ক্লেম করে নাই ভুলবশত অথবা তারা পায় নাই অনলি তারাই কিন্তু এই স্টিমুলাস চেক অথবা $1,400 এখনো পেতে পারেন তাহলে এক্ষেত্রে একটি প্রশ্ন মনে করুন যে কোনো কারণেই হোক আগে হয়তো ট্যাক্স ফাইল করেছে যেটা আপনি বললেন দাবি করা হয়নি সে কারণে অটোমেটিক্যালি তার ব্যাংকে যাওয়ার কথা দেখলো যায়নি বা ডাকে আসেনি আবার অনেকে এই 15 এপ্রিলের মধ্যে ফাইল যদি না করে থাকে 15 এপ্রিলের মধ্যে করলো কিন্তু তারপরেও 15 এপ্রিলের পরে 1-2 মাস পরে 3 মাস পরেও দেখা গেল চেকটা পায়নি কিন্তু সে আবেদন করেছে সেক্ষেত্রে করণীয় কি হবে সো যদি 21 সালে ট্যাক্স রিটার্ন কেউ না করে আর উনি যদি এই ডেডলাইনের ভিতরে যদি উনি সাবমিট করেন ট্যাক্স রিটার্ন ওই ট্যাক্স রিটার্ন যদি ট্যাক্স রিফান্ড কোথায় আছে না আছে উনি কিন্তু ওয়েবসাইটে এটা চেক করতে পারবেন দেয়ার ইজ এ ওয়েবসাইট কল ওয়্যার ইজ মাই রিফান্ড ওইখানে গিয়ে ওনার সোশ্যাল সিকিউরিটি রিফান্ড অ্যামাউন্টটা দিলে তারা দেখা যায় যে কবে এই রিটার্নটা সাবমিট হয়েছে কবে অ্যাপ্রুভ হয়েছে কবে তারা মানিটা ডিসবার্স করছে বা কবে দিছে না দিছে এবং কোথায় আছে না আছে যদি আপনি যদি দেখেন যে ওরা মানি ডিপোজিট করে দিছে আর আপনি পান নাই দেন ইউ শুড কল টু দ্য আইআরএস আর যদি আপনি দেখেন যে আপনার রিটার্নটা এখনো ইন প্রসেসিং অথবা রিভিউইং আছে আপনি ওয়েট করতে হবে আনলেস ইট ইজ কমপ্লিট দ্য রিভিউ অ্যান্ড দেন ইউ উইল গেট ইট বাট এগেইন আপনি যেটা বলছেন যে ওরা যদি বলে থাকে যে ওরা দিয়ে দিছে আর আপনি যদি না পান দেন ইউ শুড ডেফিনেটলি কল আইআরএস আপনি আইআরএসকে কল দেবেন কল দিয়ে বলবেন যে কবে কোন জায়গায় তুমি দিছো একটু আমাকে প্রুফ দাও আমি কোনো কিছু পাই নাই তাহলে সেক্ষেত্রে যদি অনেক সময় আমরা জানি যে হয়তো ব্যাংকে সরাসরি অ্যাকাউন্টে গেল না ডাকে তারা পাঠিয়েছিল দেখা গেল ডাকের চিঠিটা মিস হয়েছে বা অন্য কেউ নিয়ে এটা জমা দিয়েছে সেক্ষেত্রে আমার চেকটা যদি অন্য কেউ এরকম নেয় আমার তখন কি করণীয় হবে আমাকে তো পাঠিয়েছে এবং সেটা নিয়েও নিয়েছে এটা হতে পারে এবং এটা ঘটছে এবং এরকম ভাবে প্রায়ই ঘটে এর জন্য আমরা আমাদের ক্লায়েন্টদেরকে বা আমরা নেক্সট ইয়ারে ট্যাক্স রিটার্ন যখন করবেন তখন আমরা বলি যে ফার্স্ট প্রায়োরিটি আপনারা রাখবেন ডাইরেক্ট ডিপোজিটের একটা ফ্যাসিলিটি হলো এটা কিন্তু রাইট ওয়েতে আপনার মানিটা চলে আসতেছে লাইক তারা যেদিন ডাইরেক্ট ডিপোজিট করবে এদিন পরের দিন কিন্তু আপনার ব্যাংকে জমা হয়ে যাবে আর যদি মেইল করে এটা মেইল করতে 7 দিন 8 দিন সময় লাগবে আর আরেকটা রিস্ক আপনি যেটা বললেন যে ঈদের চুরি হয়ে গেল অথবা অন্য কেউ ডিপোজিট করে ফেললো তখন আপনি করবেন কেউ যে আপনি ওয়েট করতেছেন পাচ্ছেন না তখন আপনি তাদেরকে কল দিলে ইনভেস্টিগেশন তারা ওপেন করবে ইনভেস্টিগেশন হলো গিয়ে লস্ট রাইট তখন তারা এটা ইনভেস্টিগেশন করে যদি দেখে এটা কোন অ্যাকাউন্টে এটা জমা হয়েছে দে উইল ফাইন্ড ইট আউট তারা কিন্তু এটা ব্যাক নিয়ে আসবে বাই দিস টাইম আপনাকে আরেকটা চেক দিয়ে দেবে সো দ্যাট ইউ ক্যান আপনি এই অ্যামাউন্টটা পান বাট এগেইন ইটস গোনা টেক টাইম 5 থেকে 6 মাস 7-8 মাসও লেগে যেতে পারে সো এই ক্ষেত্রে আমাদের সাজেশন হবে 2024 সালের ট্যাক্স রিটার্ন কিন্তু আর 1 মাসের ভিতরে শেষ শুরু হয়ে যাবে আপনারা ট্রাই করবেন ব্যাংক অ্যাকাউন্ট কারেক্ট থাকে এবং ডাইরেক্ট ডিপোজিটটা আপনি ইউজ করবেন আপনার রিফান্ডের ক্ষেত্রে অনেক ধন্যবাদ জনাব জাকির চৌধুরী বিষয়টি পরিষ্কার করার জন্য সুপ্রিয় দর্শক বিষয়টি নিয়ে আমরা আগেও কথা বলেছিলাম কিন্তু আজকে কেন কথা বলছি যেহেতু
কোনো কোনো ক্ষেত্রে কিছু প্রশ্ন এসেছে যে এটি নতুন কোনো স্টিমুলাস চেক কিনা। আসলে এটি কোনো নতুন নয়, এটা যেহেতু কোভিড কালীন সময়ে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, সে কারণে সরকার আমাদেরকে বাঁচিয়ে রাখবার জন্য বিভিন্নভাবে সহায়তা করেছিল। তার মধ্যে স্টিমুলাস চেকটিও ছিল অন্যতম, যেটা 2020 সালের ট্যাক্স রিটার্নের সময় যারা আমরা করেছিলাম 800-600 করে 1400 পেয়েছিলাম, এবং 2021-এর সময় 1400 সরাসরি যেটা দেওয়া হয়েছিল ব্যাংকে চলে গিয়েছিল। তো সেটারই প্রায় 1 মিলিয়ন মানুষ আমরা এই চেক গ্রহণ করে নিই, এবং আইআরএসের কাছে $2.4 বিলিয়ন, ইটস এ হিউজ মানি পড়ে আছে। সুতরাং আপনারা আমার অর্থটা সেখানে পড়ে আছে। এই কারণেই আমরা আপনাদেরকে আবারও আজকে মনে করিয়ে দিতে চাই, আমাদের কমিউনিটি অনেক বড়, শুধু নিউ ইয়র্ক নয়, সমগ্র আমেরিকার মধ্যে, আমেরিকার 50টি স্টেটেই এখন অনেক আমাদের বাংলাদেশের মানুষ আমরা বসবাস করছি নিজেরা। সুতরাং এখনও পর্যন্ত যারা এই আমাদের এই চেকটি যেটা আমরা ক্লেম করিনি, স্টিমুলাস চেকটি যদি কোনো কারণে না পেয়ে থাকি, ক্লেম না করে থাকি, বা যে কোনো কারণে ফাইল যদি না করে থাকি ট্যাক্স ফাইল, আমরা আগামী 15 এপ্রিলের মধ্যেই ট্যাক্স ফাইল করে আমাদের এই কষ্টার্জিত অর্থটি এবং এই দুর্মূল্যের বাজারে এই $1400 এটি কিন্তু কম নয়, যথেষ্ট মানি। সুতরাং এটি আমরা যাতে আমার এই ন্যায্য পাওনাটি আমি বুঝে নিতে পারি, সেজন্যই আজকের এই আলোচনার অবতারণা করা, এবং আশা করি আজকের এই আলোচনার মধ্যে দিয়ে যারা এখনও এটি গ্রহণ করেনি তারা গ্রহণ করবেন। আপনি কিছু বলবেন? আমি আরেকটা পয়েন্ট আমি একটু ক্লিয়ার করতে চাই। আমরা আরেক কিছু মানে কল পাচ্ছি আমাদের এখানে, সবাই মানে তাদের 2021 সালের ট্যাক্স রিটার্ন দেখতেছে এবং ভেরিফাই করতেছে যে ওইখানে যে রিকভারি রিবেট ক্রেডিট যে লাইন আছে ওই লাইনে কোনো অ্যামাউন্ট আছে কি না, রাইট? সো তারা সবাই মনে করতেছে যেহেতু রিকভারি রিবেট ক্রেডিটে কোনো অ্যামাউন্ট ওইখানে শো আপ করতেছে না, দ্যাট মিনস আমি এই স্টিমুলাস চেকটা পাবো, এটাই সবাই মনে করতেছে। এটা আমি একটু ক্লিয়ার করি। এটা হলো যেমন আপনার 2021 সাল ট্যাক্স রিটার্ন অথবা 2020 সালের ট্যাক্স রিটার্নে ওই অনলি 2 বছর ট্যাক্স রিটার্নে একটা নতুন লাইন নিয়ে আসা হয়েছিল যে রিকভারি রিবেট ক্রেডিট যদি না কেউ স্টিমুলাস চেক মিস করে থাকেন বা পান নাই, তাহলে তারা ট্যাক্স রিটার্নের সময় এটা ক্লেম করবেন, এবং এটা ক্লেম করাকে বলা হয় রিকভারি রিবেট ক্রেডিট। এখন আপনি যদি 2021 সালের ট্যাক্স রিটার্ন করে থাকেন আর রিকভারি রিবেট ক্রেডিটে যদি আপনি ভুলবশত না, বাট যদি এটা 0 থাকে, তাহলে ধরা হচ্ছে যে আপনি স্টিমুলাস চেক পাইছেন। যদি আপনি স্টিমুলাস চেক না পাইতেন তখন কিন্তু আপনি এই রিকভারি রিবেট ক্রেডিটটা ক্লেম করতেন, তখন পেয়ে যেতে পারেন। সো কনফিউশনটা এখানে শুরু হয়ে গেছে বা হচ্ছে, অনেকে বলতেছে যে ওয়েল আমি স্টিমুলাস চেক পাইছি বাট রিকভারি রিবেট ক্রেডিটে কিন্তু কোনো অ্যামাউন্ট নাই, তার মানে মনে হয় আমি আরেকবার মানে স্টিমুলাস চেক পাবো। আসলে এরকম না। সেক্ষেত্রে আপনার পেয়েছিলেন গিলা ব্যাংকের হিসাবটা দেখলেও তো বোঝা যায় যে আমার জমা হয়েছিল। সুতরাং এক্ষেত্রে কনফিউশন হয়তো দূর করাটা খুব সহজ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই বিষয়টি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন একটু যাব আরেকটি পাওনা আমাদের $500 এবং $300, যেটা ইনফ্লেশন রিফান্ড, যেটা ফান্ড আছে, যেটা আমাদের প্রস্তাবিত আমাদের গভর্নর ক্যাথি হুকুল যেটি প্রস্তাব করেছেন। এবং এক্ষেত্রে যেহেতু অর্থও আছে, প্রচুর অর্থ আছে, সেলস ট্যাক্সের মাধ্যমে অর্থটি আছে, এবং $3 বিলিয়ন, এটাও অনেক অর্থ। সুতরাং এটাও আমরা কিভাবে পাবো, কারা পাবো, সে বিষয়টি আপনার সাথে জানতে চাইবো। তবে একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছেন, তার টেলিফোনটি নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম আসসালাম। আমি জামাইকা থেকে বলছি। আমার দুটো কোশ্চেন হচ্ছে, আমার মানে আঙ্কেল আন্টি আসছে বাংলাদেশ থেকে কিছু 2-3 মাস হয়েছে, তো উনি কি হোম কেয়ারের জন্য অ্যাপ্লাই করলে, উনি মানে কোয়ালিফাই হোম কেয়ারের জন্য, অসুস্থ, তো উনি কি হোম কেয়ারের জন্য অ্যাপ্লাই করলে যে স্পন্সর করছে তার কোনো এফেক্ট হবে, মানে তার কোনো সমস্যা হবে? আর সে যদি হোম কেয়ার বেনিফিট নেয়, তার আরো বাচ্চা টাচ্চা আছে মানে ম্যারিড বাংলাদেশে, ওদের জন্য কি অ্যাপ্লাই করতে পারবে নাকি ইন ফিউচারে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব জাকির চৌধুরী। I think like this is অনেকটা ইমিগ্রেশন অথবা অ্যাটর্নি রিলেটেড কোয়েশ্চন, রাইট? আমি বলবো যে মানে আপনি একজন ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে আলোচনা করেন, বিকজ হলো গিয়ে আমরা কিন্তু অথরাইজ না টু গিভ লাইক আপনার ইমিগ্রেশন অ্যাডভাইস, বুঝছেন? আমি সিপিএ লাইক সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। আমাদের ট্যাক্স রিলেটেড কোনো কোয়েশ্চন থাকলে বলবেন, উইল ডেফিনেটলি হেল্প ইউ আপ।
সুপ্রিয় দর্শক, আপনি বুঝতে পারছেন আমরা দুঃখ প্রকাশ করছি আজকে যেহেতু আমাদের আলোচনায় আছেন একজন সিপিএ, তো তিনি এই ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়টি নিয়ে কোনো মতামত দিতে পারেন না, ব্যক্তিগতভাবেও পারেন না, আর এটা তো আমরা পাবলিকলি আমাদের মিডিয়ার মাধ্যমে এটা তো প্রশ্নই আসে না। আপনি আমাদেরকে যদি শুক্রবারে এই প্রশ্নটি করেন, শুক্রবারে আমাদের একজন এই অনুষ্ঠানে একজন অ্যাটর্নি থাকবেন, তার কাছে যদি এই প্রশ্নটি জিজ্ঞাসা করেন নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি মাহমুদ বলছিলাম জামাইকা থেকে। আমার একটা কোয়েশ্চেন ছিল যে গত বছর আমি ট্যাক্স ফাইল করেছিলাম, আসলে যেহেতু এপ্রিলের 15 তারিখ শেষ হয়ে যায়, আমি 15 তারিখে সাবমিট করেছিলাম এপ্রিলের, কিন্তু কোনো কারণে এটা ওরা ডিনাই করছিল, বলছিল আবার করার জন্য। তারপরে আমি আবার 3 দিন পরে আবার ট্যাক্স ফাইল করছি। সেই ক্ষেত্রে আমার কি কোনো ফাইন দিতে হবে কিনা? কিন্তু এই পর্যন্ত আইআরএস থেকে আমি কোনো চিঠি পাই নাই, কোনো ক্লেমের কোনো পাই নাই। এটা আমার ছিল যে নতুন বছরে যে আমি ট্যাক্স ফাইল করব তখন আমার কিছু করতে হবে কিনা, না আমি যেভাবে আগে রেগুলার করে গিয়েছিলাম সেভাবেই করব। আর একটা কোয়েশ্চেন হলো যে এবার মানে ট্যাক্স ফাইল করার সময় নতুন কিছু মানে সংযোগ হয়েছে কিনা, এটাই আর কি আমার জানা, কোনো পরিবর্তন আসছে কিনা। আচ্ছা, আপনি যদি একটু লাইনে থাকেন, আমার একটা কোয়েশ্চন আছে আপনার কাছে। আপনি যখন এপ্রিল 15-এ ট্যাক্স রিটার্ন করেন, আপনি কি রিফান্ড পাইছিলেন নাকি আপনি ট্যাক্স দিতে হয়েছে তাদেরকে? আমি ফেডারেল থেকে রিফান্ড পাইছি, আর স্টেটে আমার দিতে হয়েছিল। Got it. Okay. Thank you. অনেক ধন্যবাদ জনাব মাহবুব। I think that's a great question. আপনি বলছেন যে আপনাকে কোনো ফাইন দিতে হবে কিনা। ইউজুয়ালি ফাইন তখনই দেয়া লাগে যদি উনি ট্যাক্সটা দেয়া লাগে, যেমন ট্যাক্স ও করেন। সো যেহেতু ফেডারেলে উনি ট্যাক্স উল্টা পাইছেন, যার কারণে ফেডারেল থেকে ওখানে কোনো পেনাল্টি বা কোনো কিছু হবে না। স্টেট ওয়াইড যদি এতদিন, যেমন এপ্রিল 15 থেকে এখন পর্যন্ত যদি কোনো ধরনের কোনো পেনাল্টি হতো, তাহলে কিন্তু অলরেডি উনি চিঠি পেয়ে যেতেন। সো যেহেতু কোনো কিছু পাইছেন না, শুড নট বি ওয়ারিং অ্যাবাউট ইট। মেবি অ্যামাউন্ট ইজ নট দ্যাট বিগ। এবং এই বছরে ট্যাক্স রিটার্ন দাখিল করার সময় কোনো প্রবলেম হবে না। কারণ হলো কি, আপনার ট্যাক্স গোজ বাই ইয়ার। আপনি লাস্ট ইয়ারে যে ইনকাম করছেন ওইটা ওই বছরে শুধুমাত্র দেখাবেন, এই বছরে যে ইনকাম করবেন ওইটাই কিন্তু এই বছরে ট্যাক্স রিটার্নে দেখাবেন। বাট কিছু কিছু ক্ষেত্রে যেমন আপনার ফাইন যদি দিয়ে থাকেন তাহলে ওইটা কিন্তু ট্যাক্স রিটার্নে আসবে না। সো ডাজন্ট ম্যাটার এনিথিং। আর আপনি বলছেন যেমন কী চেঞ্জেস আসতেছে, দেয়ার আর সো মেনি চেঞ্জেস। আমি যদি করে বলি, সামারাইজ করে বলি, যেমন আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিটে 1600 জায়গায় 1700 রিফান্ডেবল করা হয়েছে। আর্ন ইনকাম ক্রেডিটে আপনার $7,830 করা হয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন আপনার ইনক্রিজ করা হয়েছে। আইটেমস ডিডাকশনেও আপনার এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে, লাইক আপনার ইলেকট্রিক ভেহিকলে 7000, আপনার সোলার ট্যাক্স ক্রেডিটের আপনার 30% অফ ইয়ার কস্ট ইউ ক্যান ডু ইট। নেক্সট কোনো একটা প্রোগ্রামে মেবি আমি এই চেঞ্জেসগুলো আর একটু ডিটেল ভাবে আলোচনা করবো, লাইক মানে সো দ্যাট আপনারা যারা জানতে চান তারা জানতে পারবেন যে নেক্সট ইয়ারে এক্স্যাক্টলি কী পরিবর্তন আসতেছে। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ। আপনার যে চিন্তাটি ছিল সেই চিন্তার কোনো কারণ নেই, সুতরাং আপনি নিশ্চিন্তে এই বছরে যে ট্যাক্স যখন দাখিল করবেন, রিটার্ন দাখিল করবেন, নিশ্চিন্তে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একজন দর্শক টেলিফোনে আছেন, আপনার ফোনটি নেব। সুপ্রিয় দর্শক, আপনি একটু অপেক্ষা করুন, আমরা একটু বিরতিতে যেতে চাই, বিরতির পরে এসে আপনার টেলিফোনটি নিব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব জাকির চৌধুরী, সিপিএ, ফাউন্ডার অ্যান্ড সিইও জাকির সিপিএ PLLC এবং সিনিয়র ফান্ড কন্ট্রোলার অ্যাট MUFG ব্যাংক, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম যে আমাদের আরও দর্শক টেলিফোনে আছেন, আপনার টেলিফোনটা পরে যাব। একটু ফেসবুকে যেতে চাই। জেনিভ হাসান এবং সাইমা হোসেন, এই দুজনের প্রশ্ন প্রায় একই রকম, তাই প্রশ্ন দুটো আমি একসাথেই পড়তে চাই। জেনিভ হাসান লিখেছেন, চেক মেইল যদি করে তাহলে প্রশ্ন হচ্ছে অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকলে তখন তারা চেকটি কিভাবে পাবেন? এটি জেনিভ হাসানের প্রশ্ন। ঠিক একই ধরনের প্রশ্ন সাইমা হোসেন বলেছেন, চুরি হয়ে যাওয়া চেক ক্লেম করা হয়েছে কিন্তু এখন ঠিকানা পাল্টানো হলে কি করতে হবে? এই দুটো প্রশ্নের উত্তর প্রায় একই রকম। জনাব জাকির চৌধুরী। Those are great questions. Thank you for bringing those up. Like আপনার
অ্যাড্রেস যদি চেঞ্জ হয়ে যায় 2021 সালের পরে ট্যাক্স রিটার্ন করার পরে, উনি যদি 2023 সালের যে মোস্ট রিসেন্ট ট্যাক্স রিটার্ন আছে ওটা যদি কমপ্লিট করেন, তাহলে ওই যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসেই কিন্তু তারা এই মেইলটা চেক ছাড়বে না। এখন কোয়েশ্চেন হতে পারে যেমন চুরি হওয়া চেক যদি আপনার ক্লেম করার পরে যদি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায়, উনি কিন্তু IRS এর ওয়েবসাইটে গিয়ে দেয়ার ইজ এ অ্যাড্রেস চেঞ্জ ফর্ম আছে, ওইটা যদি উনি আপডেট করে দেন উনি শুড বি ফাইন। তো দুজনের প্রশ্নের উত্তর একই। তো অনেক ধন্যবাদ জনাব জেনিফ হাসান এবং সাইমা হোসেন। জেনিফ হাসান, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনি প্রায়ই অভিযোগ করে থাকেন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয় না। আজকে নিশ্চয়ই সেই অভিযোগটি আমরা খণ্ডন করতে পেরেছি এবং আপনি যে ভুল ধারণা নিয়ে আছেন সেটিও বোধহয় প্রমাণ করে দিতে পেরেছি। জেনিফ হাসান, সাইমা হোসেন, আপনাদের প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা একটু আলোচনায় আবার ফেরত যেতে চাই, যেটি $500 এবং $300 ইনফ্লেশন রিফান্ড, যেটা আমরা জানি, যেটা আমরা বললাম যে প্রতি বছরই তো আমাদের জিনিসপত্রের দাম বাড়ে এবং সেক্ষেত্রে এই ইনফ্লেশন একটা বড় কারণ হয়ে দাঁড়ায় আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে। সে কারণে আমাদের সরকারও আমাদের পাশে থাকেন এবং এক্ষেত্রে এবার প্রস্তাব এসছে প্রতি জন প্রতি $500 এবং $300। সেক্ষেত্রে যে বিষয়টি আছে 500 এবং 300 কারা কেন হয়েছে, একই রকম নয় কেন, সেক্ষেত্রে কি সিঙ্গেল ফাইলার বা যারা জয়েন্ট ফাইলের ক্ষেত্রে কোনো বিষয় আছে কি না, বা কারা এই ফান্ডের রিফান্ড পাবেন, এই ক্ষেত্রে কি সীমারেখা আছে, সেই বিষয়গুলো যদি একটু বিস্তারিত আলোচনা করেন। জি, আমি প্রথমে বলে রাখি যেমন এই $3 বিলিয়ন ইনফ্লেশন রিফান্ড চেক ইজ অনলি ফর নিউ ইয়র্ক স্টেট। সো নিউ ইয়র্কের স্টেটের যারা বাসিন্দা আছেন তারাই শুধুমাত্র পাবে, আর কোনো স্টেটের না। সো এখন নিউ ইয়র্ক স্টেটের আপনার খ্যাতি হকল গভর্নর উনি প্রস্তাবিত করছেন এবং এটা ল হতে হবে, মোস্ট প্রবাবলি ইট উইল বি ল হবে, বাট যখন যেহেতু অর্থ আছে, এক্স্যাক্টলি যখন এই লটা হয়ে যাবে, বিকজ এ মানি ইজ দেয়ার। আমি এক্সপ্লেন করবো এটা কেন দেয়া হচ্ছে, রাইট? সো বিকজ মানি ইজ দেয়ার, আপনার মানিটা দেয়া হবে, ইট জাস্ট লাইক এ ম্যাটার অফ দ্য টাইম। এখন কোয়েশ্চেন হলো কখন দেয়া হবে, কত অ্যামাউন্ট দেওয়া হবে, কিসের উপরে ভিত্তি করে এবং কেন দেয়া হচ্ছে এই মানিটা, রাইট? তারা তো নিজের পকেট থেকে দিচ্ছে না, তারা সামহাউ দে আর গেটিং দিস মানি, তারা কিন্তু মানিটা পাচ্ছে এবং এই মানিটা ডিসবার্স করতে চাচ্ছে। এখন কোয়েশ্চন হলো যেমন আপনার কবে পাবে, যদি এভরিথিং ঠিকঠাক থাকে তাহলে নেক্সট ইয়ারের ফল থেকে এটা অ্যামাউন্টটা দেওয়া হবে এবং এটা হবে সিঙ্গেল পেমেন্ট, মানে এটা কন্টিনিউয়াস না, এটা বারবার পিরিয়ডিক্যালি দেওয়া হবে না, একবারই ওয়ান টাইম। নেক্সট ইয়ারে সেই ওইভাবে আসতে পারে হয়তো বা লাইক কন্টিনিউয়াসলি, বাট এখনো পর্যন্ত ইট ইজ ওয়ান টাইম পেমেন্ট হবে, রাইট? এক পেমেন্ট। এবং এই পেমেন্টের আওতায় কেউ পাবে $300, কেউ পাবে $500। এখন কীভাবে নির্ধারণ করা হয়েছে? এটা নির্ধারণ করা হয়েছে ট্যাক্স রিটার্নের ফাইলিং স্ট্যাটাসের উপরে। সে ফর এক্সাম্পল একজন সিঙ্গেল, রাইট, ওনার কোনো ডিপেন্ডেন্ট নাই, উনি সিঙ্গেল হিসেবে ফাইল করতেছেন, উনি কিন্তু ম্যাক্সিমাম $300 পাবেন এবং এই $300 পেতে গেলে ওনার ইনকাম দেখা লাগবে যে 150,000 এর নিচে কি না ওনার ইনকাম। 150 মানে 100 বা 500, 1000 বা 10,000 থেকে 150। কারেক্ট, এক্স্যাক্টলি। 150,000 এর উপরে যদি ওনার ইনকাম হয়ে যায় তাহলে উনি কিন্তু এই $300 পাবে না, রাইট? সেকেন্ড হলো যেমন আপনার সিঙ্গেল স্ট্যাটাস ছাড়া এনি স্ট্যাটাস, ম্যারিড ফাইলিং জয়েন্টলি, হেড অফ হাউস হোল্ড, হাজব্যান্ড ওয়াইফ একসাথে, বেবি আছে, তাদের জন্য কিন্তু তারা কিন্তু অনলি $500। এখন মানে হাজব্যান্ড 500, ওয়াইফ 500, কিডস 500 করে এটা না পুরো পরিবার অনলি $500, বিকজ হলো তাদের ট্যাক্স রিটার্ন একটা ফ্যামিলিকে দেওয়া হবে এবং এইটার অ্যামাউন্ট হবে $500। এই ক্ষেত্রে তাদের ইনকামটা হতে হবে লেস দেন 300K। সো 300,000-এর নিচে যদি তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে যদি মেক করে থাকে তাহলে এই 500 যে অ্যামাউন্ট আছে ওটা পাবে, শুধুমাত্র এই 500, নট ফর লাইক ইচ অ্যান্ড এভরি কিডসের জন্য না, এই ফ্যামিলিদের জন্য 500। আর যদি সিঙ্গেল ট্যাক্স রিটার্ন করে থাকে 300 ওনার জন্য পাবে। এখন কোয়েশ্চন হলো এটা আসলে কি? এটা হলো কি যেমন আপনার ইনফ্লেশন রিফান্ড চেক, রাইট? এখন আমরা যদি একটু ডিসকাস করি যে ইনফ্লেশন বলতে কী বোঝানো হচ্ছে। ইনফ্লেশন বলতে বোঝানো হচ্ছে যেমন একটা প্রাইস গোজ আপ, রাইট? জীবনযাত্রা মান গোজ আপ, রাইট? এখন সে ফর এক্সাম্পল দিস পেন, রাইট? আপনি যদি 99 সেন্টস গিয়ে স্টোরে গিয়ে যদি এটা কিনে থাকেন, সে ফর এক্সাম্পল এটা আগের প্রাইস ছিল $1, রাইট? এবং $1 8 পয়েন্ট সামথিং হলো সেলস ট্যাক্স, তার মানে আপনি কিন্তু পে করতেন $1.08, রাইট?
কোনো একটা কারণে এই প্রাইসে ইনফ্লেশন হওয়ার কারণে এটা যদি 150 হয়ে যায়, $1.50 হয়ে যায়, তার মানে কি আপনার সেলস ট্যাক্স অত ইনক্রিজ হয়ে গেল, রাইট? ওই যে 8 সেন্টস ছিল $1 জন্য, তার মানে 4 সেন্টস হবে 50 সেন্টসের জন্য, রাইট? সো দ্যাট মিনস আপনি পে করবেন $1.62, রাইট? রাইট? প্রাইসটা গোজ আপ হওয়ার কারণে $1.62। এই সেলস ট্যাক্স যে এক্সট্রা 4 সেন্টস ইনক্রিজ করলো ফ্রম 8 সেন্টস থেকে, সেলস ট্যাক্সটা আপনি দিচ্ছেন এখন 12 সেন্টস, আগে দিতেন অনলি 8 সেন্টস। এই যে এক্সট্রা যে ইনকামটা, রাইট, এক্সট্রা যে সেলস ট্যাক্স, এটা কিন্তু স্টেটের মানি, এটা কিন্তু 99 স্টোরের ওনারের মানি না, রাইট? মালিকের মানি না। এই মানিটা কিন্তু যখন 3 মাস পরে সেলস ট্যাক্স করেন, এটা কিন্তু স্টেটকে দিয়ে দেন। সো যেহেতু স্টেট দেখতেছে ওয়েল প্রাইস গোজ আপ হওয়ার কারণে আমি সেলস ট্যাক্সটা বেশি পাচ্ছি, আমার ইনকামটা বেশি হচ্ছে, রাইট? এক্স্যাক্টলি। এইটা থেকে যেহেতু প্রাইসটা বেড়ে যাচ্ছে, জীবনযাত্রার মান, আপনার এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে, কিছু একটা রিলিফ দেওয়ার জন্য, রাইট? আপনি কিছু একটা রিলিফ দেওয়ার জন্য খ্যাতি সকল বলতেছেন, যেমন একটা ওয়ান টাইম মিডল ক্লাস অথবা আপনার ওয়ার্কিং হার্ড ক্লাস ফ্যামিলিদের জন্য ওয়ান টাইম এজ এ রিলিফ বিকজ অফ দ্য কস্ট অ্যাডজাস্টমেন্ট, এটা হওয়ার কারণে। সো এই অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে ওই যে এক্সট্রা সেলস ট্যাক্সের যে ইনকাম স্টেট করতে, ওই ইনকাম থেকে ডিসপার্স করা হবে। ম্যাক্সিমাম $500 অথবা $300 দেওয়া হবে নেক্সট ইয়ারের ফল থেকে। যদি এটা লো হয়ে যায়, হোপফুলি এটা হবে, কারণ হলো কি আপনার অ্যামাউন্টটা তো তাদের কাছে জমা আছে, রাইট? বিকজ তারা বেশি ইনকামটা পাচ্ছে সেলস ট্যাক্স। সো আমরা মোস্ট লাইকলি এটা হয়ে যাবে, ইটস ম্যাটার অফ দ্য টাইম। সো নিউ ইয়র্কার যারা আছেন, ওয়েট ফর দিস 500-300 মেবি এটা এত বেশি না, বাট সামথিং ইজ বেটার দেন নাথিং। সেটাই, মানে কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া তো অবশ্যই ভালো আমাদের জন্য। তাহলে এক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটা আমি করতে চাই, কারণ আমাদের হাতেও সময় নেই, তাই 1-2 মিনিটের মধ্যে, সেটা হচ্ছে যে এই চেকটি, এই অর্থটি, এটা কি চেক আকারে আসবে না সরাসরি ওই স্টিমুলাস চেকের মতো ব্যাংকে চলে যাবে? এটা মোস্ট প্রবাবলি এটা চেক হবে। লাইক ইউজুয়ালি নিউ ইয়র্ক স্টেট থেকে যখন কোনো কিছু অনুদান দেয়, আমরা কিছুদিন আগেও দেখছি মানে আপনার চেক দিয়েছিল বাচ্চাদের জন্য। সো ইটস মোস্ট প্রবাবলি ইট উইল বি চেক। এটা মোস্ট প্রবাবলি চেক হওয়ার সম্ভাবনা খুব। তাহলে সেক্ষেত্রে যদি ওই যে জেনিফ হাসান বা সাইমা হুসাইন যে প্রশ্ন করেছেন, কারণ অ্যাকাউন্ট যদি ডর্ম হয়ে যায় বা বন্ধ হয়ে থাকে, বন্ধ করে অন্য একটা অ্যাকাউন্ট খোলা থাকে, বা অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে এবং বা না পেয়ে থাকে, সেক্ষেত্রে কি করণীয়? 2024 সালে ট্যাক্স শুরু হয়ে যাবে নেক্সট ইয়ারের জানুয়ারির 20, 21, 22 থেকে, এরকম পরে প্লাস মানে 3rd উইক অফ দ্য জানুয়ারি। ওই সময় যখন ওনারা ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, ওই সময় যদি ওদের অ্যাক্টিভ অথবা কারেন্ট মেইলিং অ্যাড্রেস থাকে, তাহলে দে শুড নট বি ওয়ারিং অ্যাবাউট এনিথিং। বাট নাও কোয়েশ্চন হলো, ওই সময় ট্যাক্স রিটার্ন করার পরে রানাবাই ওরা মুভ হয়েছেন, রাইট? বিকজ ট্যাক্স রিটার্নে কিন্তু ছিল ওল্ড অ্যাড্রেস, এরপরে তারা মুভ হয়েছেন। দে শুড আপডেট দিস অ্যাড্রেস উইথ দ্য নিউ ইয়র্ক স্টেট, বিকজ এই মানিটা নিউ ইয়র্ক স্টেট থেকে আসবে। দেখ, এই বিষয়টি নিয়ে আর কিছু বলতে চাই না, কারণ হচ্ছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রয়েছে, যে $12,930 ট্যাক্স ক্রেডিট। এইটা কি, এটা কারা পেতে পারে 2 মিনিটের মধ্যে? জি, সো 12,930 আমি কিভাবে ক্যালকুলেট করতেছি? আমি ক্যালকুলেট করতেছি, এটা পেতে গেলে আমি বলি 3 জন কোয়ালিফাইড চিলড্রেন লাগবে, 3 জন কোয়ালিফাইড চিলড্রেন থাকতে হবে, এবং ইনকামটা তাদের থাকতে হবে 69,000-এর নিচে, রাইট? যদি 60,000-এর নিচে যদি থাকে, তাহলে 2টা ক্রেডিট এখানে আছে, একটা হলো চাইল্ড ট্যাক্স ক্রেডিট আর একটা হলো আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, রাইট? এখন আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট কিন্তু 2024 সালের ট্যাক্সে কিন্তু ম্যাক্সিমাম $7,830 কিন্তু হবে, যদি অল ক্রাইটেরিয়া, যেটা 3 জন বেবি, তাদের ইনকাম যদি একটু কম থাকে, ওই যে 69,000-এর নিচে যদি মানে একটু কম থাকে, তাহলে তারা কিন্তু $7,830 পাবে। আর বেবিদের জন্য যেমন চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটা ইউজুয়ালি $2,000 চাইল্ড ট্যাক্স ক্রেডিট, বাট তার মধ্যে $1,700 হলো কি আপনার রিফান্ডেবল, যেটা লাস্ট ইয়ারে ছিল 1,600। সো আপনি যদি ম্যাথ করেন, লাইক আপনার মানে 1700 × 3 যদি করেন, তাহলে 5,100। আর যদি আর্ন ইনকাম ম্যাক্সিমাম যারা পাবেন 7,830, এই দুইটা মিলে কিন্তু $12,930 হয়। এবং গুড নিউজ আমি আপনাদেরকে বলবো, এই ক্রেডিটগুলো হলো কি এই $12,930 কিন্তু 100% রিফান্ড হিসাবে পাবেন যদি আপনি অল ক্রাইটেরিয়া মিট করেন। কিছু কিছু ক্রেডিট আছে যেটা বলা হয় যেমন নন রিফান্ডেবল, যে অনলি আপনার লাইবিলিটি রিডিউস করবে, বাট এই অ্যামাউন্টটা পেতে গেলে যদি আপনার ইনকাম এবং 3টা বেবি থাকে, ইট ইজ গ্যারান্টিড দ্যাট আপনি এই অ্যামাউন্টটা পাবেন। দেয়ার ইজ নো ওয়ে IRS ক্যান হোল্ড ইট।
অনেক ধন্যবাদ জনাব জাকির চৌধুরী। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, তাই সময়ের সীমানা টপকাতে পারছি না, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে খুব গুরুত্বপূর্ণ 3টা বিষয় নিয়ে, 3টে অর্থপ্রাপ্তির বিষয় নিয়ে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আশা করি আপনার আলোচনার মধ্যে দিয়ে আমাদের কমিউনিটিতে যারা এটা আমরা পেতে যাচ্ছি বা পেতে পারি, যেটা ডিজার্ভ করি, আর শুধু ডিজায়ার নয়, ডিজার্ভ যারা করি, তারা অবশ্যই উপকার পাবো বা আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা সেটা পাবো। সুতরাং আপনি এবং বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল TVN 24 দর্শকদেরকে। আপনাকে আবারও ধন্যবাদ জনাব জাকির চৌধুরী। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করেছি যে জনপ্রতি $1400 স্টিমুলাস চেক যারা এখনও পায়নি, আমরা 2021 সালের ট্যাক্স ফাইলের পরেও করার পরেও, এবং $300 এবং $500 যে ইনফ্লেশন রিফান্ড এবং $12,930 ট্যাক্স ক্রেডিটরা কীভাবে পাবো, কারা পাবো, বিস্তারিত আলোচনা করেছি। সুতরাং এই আলোচনার মধ্যে দিয়ে যারা এটা এখনও পায়নি, আমরা দ্রুত এটা নেবার চেষ্টা করি। আজকের আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই আপনারা অনেকেই উপকৃত হয়েছেন। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ বড়দিন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।